আসসালামু আলাইকুম। আজকে তারেক রহমান সাহেব যখন কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল, ওই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভেসে উঠছে বিটিভিতে ওই দিন রাত্রে, যেদিন প্রথম জিয়াউর রহমান সাহেব একটা সানগ্লাস পরা, গেঞ্জি গায়ে, জিন্সের প্যান্ট, ওই সময় জিন্সের প্যান্ট, উনি ওই যে কোদাল দিয়ে মাটি কাটতেছে, ওইটা বিটিভিতে দেখাচ্ছিল। আর ওর পর থেকেই কিন্তু ওই একটা ছবি, ওই যে সানগ্লাস পরা, গেঞ্জি পরা, জিন্সের প্যান্ট পরা, যে বসে রয়েছে কোদাল হাতে, ওইটা ভাইরাল হয়ে গেছিল। ওই টাইমে জিয়াউর রহমান সাহেব সিনেমার হিরোদের চেয়েও পপুলার হয়ে গেল, বিশেষ করে মেয়েদের কাছে। ভাই, পুরা বাংলাদেশের আমার মনে হয় অর্ধেক মেয়ে মানুষ ওনাকে মনে মনে পছন্দ করত ওনার ব্যক্তিত্বের জন্য। আবার দেখেন, তার উল্টাটাও আছে। বাংলাদেশের যত সুশীল সমাজ দেখেন, এবং কি আমাদের ডক্টর ইউনূস স্যারের মতো যারা ব্যক্তিত্ব, এরকম যারা আছে বাংলাদেশে এবং দেশের বাইরে, বাঙালি সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার ভক্ত ছিল, অন্ধ ভক্ত ছিল। এর পিছনে কারণ কি জানেন? এটার পিছনে আবার কেউ কিছু মনে করবেন না, উনি অনেক সুন্দরী ছিলেন। এই সুন্দরী থাকার কারণে অনেকেই না ওনাকে ফলো করত, আর ফলো করতে করতে ওনার ভক্ত হয়ে গেছে ওনার কর্ম দিয়া। ঠিক একইভাবে ভাই, আর্মি থেকে আইসা জিয়াউর রহমান সাহেব এই যে বিএনপি দল গঠন করলো, ওই হ্যাঁ না ভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে 1977 সালে 72-এর ওই সংবিধানের মধ্যে রদ বদল কইরা ওনার ওই হ্যাঁ না ভোটটা ঢুকাইয়া দিল। তারপরে উনি ক্ষমতায় আসলো, বিএনপি নামে একটা দল গঠন করলো, সমাজের সমস্ত বিজ্ঞ মানুষগুলারে খুঁজা খুঁজা বাইর কইরা এই দলটা গঠন করলো এবং সুনাম অর্জন করলো। এবং ওনার পপুলারিটি এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনারা তো দেখছেনই, ওনার মৃত্যুর পর ওনার জানাজাতে কত মানুষ হয়েছিল, তাতেই তো বোঝা যায় দেশের মানুষ ওনাকে কতটা ভালোবাসতো। আবার সেম জিনিসটা দেখেন, বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, ওনার জানা যায় কত মানুষ, রেকর্ড না ভাই? এই দুইটা জানা যায় ইতিহাসের অংশ হয়ে গেছে, আর ইতিহাসের পাতায় আরেকজনের নাম লেখা হয়ে গেছে। আমার মনে হয় পৃথিবীতে খুঁজলে এরকম ঘটনা খুবই কম, যার বাবা প্রেসিডেন্ট ছিল, মা 3বারের প্রধানমন্ত্রী ছিল, এবং উনি অত্যাচারিত, অর্থাৎ ওনার উপরে যে অত্যাচার হয়েছিল, জুলুম হয়েছিল, এই ব্যাপারটা তো আমরা সবাই জানি। তারপর ওনাকে চলে যেতে হইলো লন্ডনে। ওই লন্ডনে থাইকেই দেখেন এই দেশের সাথে সম্পর্ক রাখলো। ওই টাইমে কিন্তু শেখ হাসিনা বলতো, আয় না বেটা, দেশে আয় না, আয়। কিন্তু দেখেন ভাগ্য ওনাকে কোথায় নিয়ে আসছে, উনি কিন্তু আজকে প্রধানমন্ত্রী। তার মানে কি ইতিহাসের পাতায় ওনার নাম উঠে গেছে। এখন আসেন, এই ইতিহাসের পাতা থেকে বিদায় নিবার সময় উনি কিভাবে বিদায় নিবেন, সেটাই হলো বড় প্রশ্ন। আমাদের দেশের অতীতের দিকে যদি তাকান, এই দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বিদায়টা দেখেন, ঘরের সিঁড়িতে ওনার লাশ পইরা ছিল। আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের বিদায়টা দেখেন, চিটাগাং গেছিল মিটিং করতে, ওইখান থেকে আর ফেরত আসলো না। এরপরে দেখেন আমাদের এরশাদ সাহেবের বিদায়টা, ওনার বিদায়টাও কিন্তু টেনে হিঁচড়ে ওনাকে নামানো হয়েছে। তারপরে যতদিন জীবিত ছিল উনি আমার পালায়া যায় নাই, জেল খাটছে 5 বছর, পালায়া যায় নাই। ওই জেল খাটার কারণেই দেশে থাকতে পারছে, কিন্তু সারা জীবন তাকে শুনতে হয়েছে স্বৈরা শাসক, স্বৈরা শাসক। এই বদনামটা তার ছিলই তো। এরপরে আসেন একেবারে মোটা দাগে 5ই আগস্টে, এখানে দেখেন আওয়ামী লীগের বিদায়। এই বিদায় নিয়ে আর নতুন করে আলোচনা করার কিছু নাই। এই যে আমি বিদায়গুলো উল্লেখ করলাম কেন, এটার জন্য উল্লেখ করলাম যে এখন আমরা কিভাবে বিদায় দেখুম। এই বিদায়টা তো ভাই সুন্দর হইতে হবে। ইতিহাসের পাতায় তো নাম উঠে গেছে, জীবনে আর কি চাওয়ার আছে? মা ছিল প্রধানমন্ত্রী, বাবা প্রেসিডেন্ট, উনার সন্তান আপনি। এখন আপনার কাছে জনগণ কি আশা করে, এটা কি আপনি বুঝতেছেন না? নিশ্চয়ই আপনি বুঝতেছেন। জনগণের সবচেয়ে বড় অধিকার কোনটা, সেটা আপনি কি বুঝেন না? নিশ্চয়ই বুঝেন। আমরা 68% মানুষ, হ্যাঁ, দেশের 68% মানুষ গণভোটের সাথে জড়িত, হ্যাঁ ভোটের সাথে জড়িত, নতুন একটা বাংলাদেশের সাথে জড়িত, সংস্কারের সাথে জড়িত। এই সংবিধান ফেলে দিতে বলে নাই, কিন্তু এই সংবিধানের রদ বদল করতে বলছে। যেভাবে আপনার পিতা করছে ঠিক সেভাবে রদ বদল করতে বলছে। তার মানে কি 72-এর সংবিধান 77-এ রদ বদল হয়েছে?
আবার এখন হইলে অসুবিধা কি? এরশাদ সাহেব কি রদবদল করে নাই? শেখ হাসিনা কি রদবদল করে নাই? আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন 10 থেকে 15 বার তো রদবদল হয়েছে, কিন্তু তারপরও তো আমরা বলি ওই 72-এর সংবিধান, এখনো তো ওই 72-এর সংবিধানই থাকবে। রদবদল করতে হবে সংস্কারের মাধ্যমে। আর ওই সংস্কারগুলা কি কি হয়েছে না হয়েছে এগুলা তো গত 17-18 মাস আমরা আলোচনাই করছি। আমাদের আলোচনা কি ছিল? সংস্কার সংস্কার সংস্কার, এরপরে নির্বাচন নির্বাচন নির্বাচন। অতীতের সরকারের মুখে শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এখন আইসা শুনতেছি সংবিধান সংবিধান সংবিধান। এই সংবিধান মাইনেই চলতে হবে। এই সংবিধান কি বালুর ট্রাক যে একে সরানো যাবে না, একে বদলানো যাবে না, ঠেইলা দূরে নেওয়া যাবে না? আমি বুঝলাম না, এটা কি বালুর ট্রাক নাকি? নিশ্চয়ই এটা তো বালুর ট্রাক না এই সংবিধান যে এটাকে সরানো যাবে না। ভাই ব্রাদার, আপনারা একটুখানি চিন্তা করেন, খালি একটু ভাইবা দেখেন তো এই সংবিধান কত খারাপ সংবিধান। যে সংবিধান একজন রাষ্ট্রপতিকে একজন প্রেসিডেন্টকে একজন রাষ্ট্রপতিকে হাতে পায়ে বাইন্ধা মানুষের সামনে বেজ্জতি করে এই সংবিধান, তাই না ভাই? দেখেন উনি যে ভাষণ দিছে এই সংসদে, ওই ভাষণ নাকি ওনার না, ওইটা লেখা দিছে আরেকজনে, যার জন্য উনি বলছে। ওই ভাষণেতে উনি একটা বারের জন্য সংবিধান মাইনা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা নেয় নাই। এখন সবাই বলা বলি করতেছে যে এটা তো উনার ভাষণ না, ওনাকে যেটা লেখা দিছে বিএনপির পক্ষ থেকে সেটাই উনার ভাষণ। কিন্তু বিএনপি কেন ইতিহাস বদলায় ফেলবে? বঙ্গবন্ধুর নাম কেন আসবে না? সংবিধানই তো আছে। সংবিধান যদি মানেন, যেটা আমি বলতে চাইছিলাম, এই সংবিধান কেমন সংবিধান বুঝতে পারতেছেন তো? দেশের সর্বশ্রেষ্ঠ মানুষটাকে, একদম দেশের উপরের মানুষটাকে কিভাবে কিভাবে নাকে দড়ি দিয়া ঘুরায় এই সংবিধান, আপনারা নিজেরাই বুঝে নেন। কোনো ক্ষমতা নাই উনার, কোনো ক্ষমতা নাই। নিজের মনের কথাটা খুইলা বলার অধিকার উনার নাই। উনি হচ্ছে মুজিব সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক। সে বলতেছে বঙ্গবন্ধুর কোনো অবদান নাই। উনি যেহেতু মুখে উচ্চারণ করে নাই উনার ভাষণে বঙ্গবন্ধুর নাম, তার মানে উনি স্বীকার করে না। ধৈর্য নিতে পারেন উনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে চলে আসতে বাধ্য হয়েছে এই সংবিধানের কারণে। আপনারা দেখতেন না একটা টাইমে আমাদের ওই যে কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, যা কথা বলতো আগে পিছে সংবিধান সংবিধান ওনার মুখে থাকতোই। ঠিক যেমন এখন আমরা শুনতেছি আমাদের সালাউদ্দিন সাহেবের মুখে, একমাত্র ওনার মুখে শুনি খালি সংবিধান সংবিধান, এটা ছাড়া কোনো কথা না। অথচ উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকালকে দেখেন উত্তরায় একটা মার্কেট, বিরাট বড় মার্কেট, 200 দোকান ছিল, ভাঙ্গা চুরা লুটপাট হয়ে গেছে। হায় হায়, ঈদের আগে ভাই 200 পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ওনার তো চলে যাওয়া উচিত ওই মার্কেটের সামনে, কিন্তু না, উনি সংবিধান নিয়েই বুঝাইতেছে। কারণ কি জানেন? বিএনপির মধ্যে আমার ব্যক্তিগত ধারণা, সবার প্রতি শ্রদ্ধা রেখাই বলতেছি, উনি বোধহয় একমাত্র এই সংবিধানটা সবচেয়ে ভালো বুঝে। আর সবচেয়ে ভালো বুঝে বললেই কিন্তু এখন দেখেন উনি এই জেনারেশনের কাছে হাসির পাত্র হয়ে দাঁড়াইতেছে। সবাই ওনাকে নিয়ে ট্রল করতেছে, ওনাকে ওই ওবায়দুল কাদেরের সাথে আইনা একসাথে অতীত আর বর্তমান মিক্স করে ভিডিও ছাড়তেছে। এই যে এসব ঘটনাগুলা ঘটতেছে, এগুলা কিন্তু মানুষের মনের ক্ষোভ। হ্যাঁ, মনের ক্ষোভ, ভিতরে ক্ষোভ। কিন্তু কারণ কি জানেন? এটা তো এমন কিছু না যে ও মা ও বাবা আমার ঈদের কাপড় দিবা না। বাচ্চারা যেভাবে আবদার করে মা বাবার কাছে, আমার ঈদের কাপড় কই, আমার ঈদের জামা কই, আমার ঈদের জুতা কই, এটা কি তেমন ব্যাপার হয়ে গেল? হ্যাঁ, তেমনই ব্যাপার হয়ে গেছে এই গণভোটের ব্যাপারটা। কারণ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে দেখছি ভাই অনেকটা অসহায় ছিল বিরোধী দল। একজন শিশির মনিরের খুব অভাব ফিল করতেছিলাম, জবাব দেওয়ার জন্য একজন শিশির মনিরকে দরকার ছিল। সালাউদ্দিন সাহেব যখন বুঝাইতেছিল না, বারবার বুঝাইতেছিল, উনি কিন্তু শুধু মুখে বলে না, কথার মধ্যে আবার তথ্য দেওয়া যায়। সংবিধানের কত পাতায় কত পৃষ্ঠায় কি কি লেখা আছে সমস্ত কিছু উদাহরণ দেয়। 106, 109, 32, 45 এরকম উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু উনি কথা বলে। কিন্তু ওনার কথার শেষে যখন বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হয়, তখন বলার মতো তেমন কাউকে পাই না। একজনকে পাইছি, উনি হচ্ছেন আমাদের নিজামী সাহেবের ছেলে ব্যারিস্টার মামুন সাহেব। উনি উত্তর দিছে, খুব কায়দা করে উত্তর দিছে। কিন্তু শিশির মনির সাহেবের অভাবটা
ফিল করতেছিলাম। আজকে যদি উনি ফেল না করতো, গরম কইরা ফালাইতো উনি। হ্যাঁ ভাই, উনার যুক্তি তর্কের কাছে কেউ টিকতো না, যার জন্য হয়তো ওনার এলাকার লোক ওনাকে ভোট দেয় নাই। ওনারা চায় নাই সংসদে এরকম একটা আগুনের গোল্লা যাক, যা সবকিছু ছাড়খাড় কইরা দেখ। যাই হোক, আফসোস করে কোনো লাভ নাই। বিদায়ের আগে শুধু আমি বলবো, আপনি হচ্ছেন ইতিহাসের অংশ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি ইতিহাসের অংশ। আপনার হাতে আপনার বাবার ইজ্জত, আপনার মায়ের ইজ্জত। হ্যাঁ, আপনার মা যেভাবে দেশ চালাইতে চাইছে, আপনার বাবা যেভাবে দেশ চালাইতে চাইছে, সেই ফর্মুলাতেই আপনি দেশ চালান। দেখেন নাই হাদির বক্তব্যের মধ্যে বারবার উঠে আসতো আপনার মার নাম, আপনার বাবার নাম। কেন? কারণ কি? কারণ একটাই, ওনারা জনগণের পক্ষের ছিল, জনগণের মনের কথা বুঝতো। আর বুঝতো বলেই তো আপনার আম্মা বলছিল, জনতার সরকার যেদিন যাবে সেদিন এই সংবিধান ছুঁইরা ফেলে দিবে। যেমন ভাবে আপনার বাবা বাকশালের সেই সংবিধান, বঙ্গবন্ধুর সেই সংবিধান ছুঁইরা ফেলে দিতে যায় আবার রাইখা দিছিল রদ বদল কইরা, ঠিক তেমনি ভাবে আপনি এই গণভোটের অধিকারটাকে দিয়ে রদ বদল কইরা নতুন সংবিধান বানায়া, অর্থাৎ এই গণভোটের মধ্যে যা যা লেখা আছে সব কিছু পালন করতে হবে। যেমন আপনি শুধু প্রধানমন্ত্রী থাকতে পারবেন, বিএনপির চেয়ারম্যান থাকতে পারবেন না, মানতে হবে। আর দেশ পরিচালনা করার জন্য যেসব কমিশনগুলো গঠন করা হয়েছে, যেভাবে লেখা আছে ওইভাবে দেশ পরিচালনা করলে আপনারই তো সুনাম বাড়বে। গণতন্ত্রকে মানুষের কাছে ফিরিয়ে দেন, মানুষের অধিকারকে মানুষের কাছে ফিরিয়ে দেন। এখন যে আচরণ করা হচ্ছে, এই আচরণে কি মনে হয় জানেন? স্বৈরা শাসক মনে হয়। হ্যাঁ, কারণ কি জানেন? ওই সংবিধানটা স্বৈরা শাসকের জন্ম দিছিল, যার জন্য আমাদের ভয় ডর লাগে যে ওর মধ্যে দিয়ে আবার নাকি স্বৈরা শাসক চলে আসতেও তো পারে, যার জন্য বদলাইতে হবে, জবান ঠিক রাখতে হবে। আপনি একজন মুসলমান হয়ে আপনি কথা দিছেন, নিশ্চয়ই আপনি কথা দিছেন, আপনি হ্যাঁ ভোট চাইছেন, মঞ্চে দাঁড়ায়া জনগণের সামনে হ্যাঁ ভোট চাইছেন। এই যে প্রবাসী ভাই বোনেরা যারা আছে, অনেকেই তখন কমেন্ট করতো, এই যে আমাদের তারেক রহমান সাহেব একটা ভালো কাজ করলো, উনি হ্যাঁ ভোট চাইছে, আপনার পক্ষে চলে আসছে। এই হ্যাঁ ভোটে অনেকেই ভোট দিছে, আপনি ভোট চাওয়ার কারণে সেটা থেকে কেন আপনি দূরে সইরা যাবেন? সেটা থেকে দূরে সইরা গেলে জনগণের কাছ থেকেও দূরে সইরা যাবেন। কখন দূরে সইরা যাবেন আপনি নিজেও জানবেন না, নিজেও বুঝতে পারবেন না। ভাই ব্রাদার, আপনারা দেখছেন না দুপুরের খাওয়া রেডি, একদম গরম খাবার। উনি তো জানতেন উনি খাবেন। আমি অতীতের প্রধানমন্ত্রীর কথা বলতেছি, উনি তো জানতে এই খাবারটা আমি খাবো, কিন্তু খবর আসলো আপনার হাতে 45 মিনিট সময় আছে, তাড়াতাড়ি ভাগে। ওই খাবারটা খাইতে পারে নাই। 45 মিনিট আগেও উনি জানতো উনি বৈশা খাবে। 4 তারিখে উনি জানতো 5 তারিখে রাত্রে এই বাংলার মাটিতেই উনি ঘুমাবে, কিন্তু না, 5 তারিখে ওনাকে ঘুমাইতে হইলো কোথায়? দিল্লিতে। কারণ মানুষের মনের মধ্যে কষ্ট দিয়া ফালাইছিল, মানুষ অস্থির হয়ে গেছিল, মানুষ বিচার পাইতেছিল না। পুলিশের যে প্রধান ছিল সে দেখতেছিল, কিছু বলতেছিল না। র্যাবের যে প্রধান সেও দেখতেছিল, কিছু বলতেছিল না। এবং আর্মির যে প্রধান সেও দেখতেছিল, কেউ কিছু বলতেছিল না। গত 15-16 বছর যা কিছু হয়েছে সবাই চোখের সামনে দিয়েই তো হয়েছে, কেউ কোনো প্রতিবাদ করে নাই। কারণ কি জানেন? ওই সংবিধান এমনভাবে তৈরি করা আছে, প্রতিবাদ করার কোনো সুযোগই নাই। আপনি মুখ খুলবেন, ওই যে ঢুকাই দিবে আপনাকে আয়না ঘরে। যার জন্য এই সংবিধান পরিবর্তন করতে চাইছে, যার জন্য সংস্কার পরিষদের ওই শপথ নেওয়া হয়েছিল, এক দল নিছে আরেক দল নেয় নাই। ওনারা বলছে আসেন এটা নিয়ে কথা হবে। হ্যাঁ, এই যে আপনাদের গণভোটের অধিকার নিয়ে কথা হবে সংসদে, চলে আসেন সংসদে। সবাই সংসদে গেছে, সংসদে যাওয়ার পর এখন বলতেছে ওই যে আদালতে ওইখান থেকে রায় আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা আলোচনা করাই যাবে। এখন তো ঈদের ছুটি, আবার এরপর চলে আসবে আমাদের বাজেটের ব্যাপার। তখন যদি আপনারা চান ওইটা নিয়ে আলোচনা করা যাবে। ওই যে একটু আগে বলছিলাম, মা আমার জুতা দেন না কেন, ঈদ তো চলে আইছে। ও বাবা আমার শার্ট দাও না কেন, আমার ঈদ তো চলে আসছে। এমন ভাবে চাইলে কি হবে? না, এমন ভাবে চাইলে হবে না। বিরোধী দলকে আমাদের অধিকার আদায় করে দিতে হবে। রোজার মাস বইলা কিন্তু সবাই মেনে নিতেছে। এই যে প্রবাসী ভাই বোনেরা অনেকে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, ওদের মনের মধ্যে অনেক ক্ষোভ ভাই। কারণ কি জানেন? তাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে গেছে। এভাবে দেশে দেশের বাইরে সবাই মনের মধ্যে ক্ষোভ জন্ম নিচ্ছে। প্লিজ ওই পথে নিয়ে যায়েন না। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, কারো কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েন না।
সমালোচনা হজম করেন। সমালোচনা হজম করতে না পারলে নিজের ভুল নিজে বুঝতে পারবেন না। দলের ভিতরে থাইকা অনেক কিছু বোঝা যায় না, দলের বাইরে থাইকা যেটা আমরা দেখি সেটা আপনারা দেখেন না। বেশি কথা বললাম না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।